ধরুন আপনি আর আপনার বন্ধুরা মিলে একটা বিশাল বড় মাপের চুরি করলেন। সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ সেই লোক এসে হাজির হলো যার থেকে আপনারা চুরি করেছিলেন, আর সেই লোক সব টাকা ফেরত চাইল। এদিকে আপনারা এতদিনে চুরির সব টাকা খরচও করে ফেলেছেন। তখন কি করবেন? আবার কি চুরি করবেন? আজকের মুভির গল্পটাও কিন্তু এইরকমই। মুভির নাম ওশেনস 12, যেখানে দুই চোরের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই হয়। মুভির ফার্স্ট পার্ট আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, তবে প্রথম পার্ট না দেখলেও কোনো সমস্যা নেই। আমি গল্পটিকে এমনভাবে এক্সপ্লেন করব যাতে আপনি প্রথম পার্টের ধারণা পেয়ে যাবেন। এই ভিডিওটা দেখা হয়ে গেলে তারপর আপনি প্রথম পার্টটা দেখে নেবেন, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বন্ধুরা, আমি মিঠুন রয়েছে আপনাদের সাথে। ইউ ক্যান ফলো মি অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ফর লেটেস্ট আপডেট। ও হ্যাঁ, আপনারা কিন্তু অনেকেই আছেন যারা চ্যানেলে নিয়মিত ভিডিও দেখছেন কিন্তু এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। তাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের মুভির গল্প। মুভির শুরুতে আমরা 11 জন চোরকে একটা জায়গায় দেখতে পাই। এই 11 জন মিলেই লাস ভেগাসের সবথেকে বড় ক্যাসিনোতে চুরি করেছিল। সেখান থেকে তারা মোট 800 কোটি টাকা চুরি করেছিল, আর সেই ক্যাসিনোর মালিক ছিল টেরি বেনেডিক্ট। এই 11 জন সেই চুরির টাকা দিয়ে টানা 3 বছর বেশ আরামী দিন কাটাচ্ছিল, আর তারা সবাই লুকিয়েছিল। কিন্তু হঠাৎ একদিন টেরি বেনেডিক্ট, মানে সেই ক্যাসিনোর মালিক, তাদের সবার খোঁজ পেয়ে যায়। সে কিভাবে সবার খোঁজ পেয়েছিল সেটা মুভিতে পরে জানা যাবে। তো টেরি বেনেডিক্ট একটা বিশাল বড় মাপের গুন্ডা ছিল। আজ পর্যন্ত কেউ টেরির টাকা নিয়ে পালাতে পারেনি। একমাত্র এই 11 জন চোর টেরির থেকে টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। টেরি এবার একে একে সবার কাছে যায় আর তাদের খুব ভদ্রভাবে ধমকি দেয়। সে বলে, আজ বৃহস্পতিবার, আগামী 10 দিনের মধ্যে আমার সব টাকা ফেরত চাই, আর সাথে 3 বছরে ওই 800 কোটি টাকার উপর 15% যা সুদ হবে তাও চাই। আর যদি মনে করো তোমরা পালিয়ে বেঁচে যাবে, তাহলে ভুল ভাবছো। আমি তোমাদের ঠিক খুঁজে বের করব। এবার আমি তোমাদের মারছি না, কিন্তু টাকা না পেলে পরের বার কি হবে সেটা তোমরা ভালো করেই বুঝতে পারছো। এখানে টেরি যে খুব বড় মাপের ধুরন্ধর সেটা বোঝা যায়, কারণ এই 11 জন তার ক্যাসিনো থেকে যে 800 কোটি টাকা চুরি করেছিল সেই টাকা সে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে অলরেডি পেয়ে গেছিল। কিন্তু তাও টেরি এই 11 জনের কাছ থেকে সেই টাকা ফেরত চায়, তাও আবার সুদসহ। এবার এই 11 জন একসাথে মিট করে। ড্যানিয়েল বলে, আমাদের যে করেই হোক টেরি টাকা ফেরত দিতে হবে। তখন রাস্টি বলে, আমি আমার ভাগের সব টাকা হোটেলের বিজনেসে লাগিয়ে দিয়েছি, আমার কাছে আর টাকা নেই। ফ্র্যাঙ্ক বলে, আমি পার্লারের বিজনেস করছি, আমার কাছে সব মিলিয়ে 50 কোটি আছে। বাকিদের কাছেও 30 থেকে 40 কোটি টাকা করে ছিল। তবে রিউবেন এখানে সব থেকে বেশি চালাক ছিল। সে ওই চুরির টাকা দিয়ে বিজনেস করেছিল, আর সে ডবল মুনাফা করে নিয়েছিল, ফলে সে তার ভাগে সব টাকাই ফেরত দিতে পারবে। এদিকে সল বলে, আমি কোনো টাকা ফেরত দিতে পারবো না, টেরি যা চায় করুক আমার সাথে, আমি আর কদিনই বা বাঁচবো। এই বলে সল ওখান থেকে চলে যায়। এবার ড্যানি হিসাব করে দেখে টেরি সব টাকা সুদসহ ফেরত দিতে গেলে তাদের এখনও 400 কোটি টাকা কম পড়ছে। এদিকে টাকা ফেরত দিতে আর মাত্র 10 দিন বাকি। এত কম সময়ের মধ্যে এতগুলো টাকা তারা কিভাবে ফেরত দেবে বুঝে উঠতে পারে না। তখন ড্যানি বলে, আমাদের সবাইকে আজই আমস্টারডামে যেতে হবে, যেখানে মাতসুই নামের একটা লোক আছে, সে আমাদের হেল্প করবে। এরপর আমরা 1 বছর আগের একটা ঘটনা দেখতে পাই, যখন রাস্টি একটা মেয়ের সাথে রিলেশনে ছিল। মেয়েটার নাম ছিল ইজাবেল। রাস্টি যে একজন বড় মাপের চোর তা তো আপনারা জানেন। তবে চিন্তার বিষয় হলো যে সে যে মেয়েটির সাথে রিলেশনে ছিল, অর্থাৎ ইজাবেল, সে একজন পুলিশ ছিল। রাস্টি সব জেনে শুনেও সেই মেয়েটির সাথে রিলেশনে গিয়েছিল। সে ইজাবেলকে ভালোবাসত। কিন্তু একদিন রাস্টি যখন বাড়িতে ছিল, তখন ইজাবেল বলে, 2 দিন আগে শহরে যে চুরিটা হয়েছিল সেখান থেকে চোরের ডিএনএ স্যাম্পল পাওয়া গেছে, আর খুব তাড়াতাড়ি আমরা সেই চোরকে ধরে ফেলবো। এটা শুনেই রাস্টি বাথরুমের জানলা থেকে পালিয়ে যায়, কারণ পুলিশ যে চোরকে খুঁজছিল সেটা রাস্টি ছিল। আর বর্তমানে ইজাবেল আমস্টারডামেই ছিল, যেখানে ড্যানিয়েলরা গিয়েছিল। এদিকে সেদিনই ড্যানিয়েলরা মিটিং করে আমস্টারডামে যাওয়ার ফ্লাইটে উঠে পড়ে। সেখানে পৌঁছে রাস্টি লুকিয়ে লুকিয়ে ইজাবেলকে দেখতে যায়। ইজাবেলের মা মারা গিয়েছিল, আর সেখানে ফিউনারাল হচ্ছিল। তবে রাস্টি ইজাবেলের ব্যাপারে তার টিমকে কিছুই বলে না। এরপর দেখা যায় লিনাস, ড্যানি আর রাস্টি একটা বারে গেছে। তারা সেখানে মাতসুই নামের একটা লোকের সাথে দেখা করে, আর এই লোকটি তাদের টাকা জোগাড় করার জন্য একটা চুরি করতে বলে। ড্যানি রুমে ফিরে এসে সবাইকে এই চুরির আইডিয়াটা বলে। সে বলে, এই চুরিটা যে লোকের বাড়িতে করব তার নাম হচ্ছে ভ্যান্ডর। এই লোকটির বাড়িতে একটা বহু পুরনো কাগজ আছে যার মূল্য প্রায় 15 কোটি টাকা। এটা আমরা চুরি করতে যাব। ড্যানির কথায় ব্যাসার খুব রেগে যায়। সে বলে, এত অল্প টাকার জন্য আমরা এত দূরে এসেছি, আর এইভাবে অল্প অল্প করে চুরি করলে আমরা তো টেরির টাকা কোনোদিন শোধই করতে পারবো না, আর সে আমাদেরকে মেরে ফেলবে। তখন রাস্টি বলে, চিন্তা নেই, এই কাজটা কমপ্লিট করলেই মাতসু আমাদের একটা বড় কাজ দেবে, তাতে আমাদের টাকা উঠে যাবে। ম্যালয় ব্রাদার্স বলে, তাহলে দেরি কিসের, চলো ওই কাগজটা চুরি করে আনি। তবে এই কাগজটা কিসের আর এত দাম কেন? ড্যানিয়েল বলে, এটা হলো পৃথিবীর প্রথম কোম্পানির শেয়ার সার্টিফিকেট, যা ছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর এত পুরনো হওয়ার জন্য এই কাগজটার দাম অনেক বেশি। কিন্তু ওই লোকটির বাড়িতে, মানে ভ্যান্ডরের বাড়িতে চুরি করা একদমই সহজ না। সে একজন ধনী বয়স্ক লোক, আর সে গত 10 বছর ধরে তার বাড়ির বাইরেই বের হয়নি। ভ্যান্ডর প্রতিদিন রাত 1:30টার সময় ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ে, আর মাঝে মাঝে দোতলার জানলা খুলে ফ্রেশ হাওয়া খায়। ড্যানিয়েল বলে, এখানে চুরি করতে গেলে আমাদের রাত 3টের দিকে যেতে হবে, কারণ ওই সময় ভ্যান্ডর গভীর ঘুমে থাকে। তবে ভ্যান্ডরের বাড়িতে ফুল টাইট সিকিউরিটি আছে। বাড়ির বাইরে মোট 5টা সিকিউরিটি ক্যামেরা আছে,
আর 24 ঘন্টা একটা কোম্পানি সেই সিকিউরিটি ক্যামেরার উপর নজর রাখে। ছাদেও দুটো সিসিটিভি ক্যামেরা আছে, আর সেগুলোতে ওয়েট ডিটেকশন সেন্সর লাগানো আছে, ফলে ছাদ থেকে কেউ ওই বাড়িতে গেলে অ্যালার্ম বেজে উঠবে। এছাড়া বাড়িটা সব জানলা দরজা বন্ধ থাকে। তখন লিনাস বলে, আমরা তো ওই বাড়ির সামনে গিয়ে একটা ভ্যানে বসেই সিকিউরিটি সিস্টেম হ্যাক করে নিতে পারি। তখন ড্যানিয়েল বলে, না, এটা সম্ভব না। ওই এলাকায় এমনভাবে একটা ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখলে পুলিশ সন্দেহ করবে। তারা সবাই চিন্তায় পড়ে যায় এই চুরিটা তারা কিভাবে করবে। ড্যানিয়েল এবার ধীরে ধীরে প্ল্যানিং শুরু করে। ব্যাসার ওই বাড়ির সামনে একটা বিল্ডিং থেকে নজর রাখে। সে দেখতে পায় ভ্যান্ডারের বাড়ির একটা জানলা হালকা করে খোলা আছে। সে সাথে সাথে রাস্টিকে কল করে এটা জানিয়ে দেয়। রাস্টি তখন ড্যানিয়েলের সাথে বসে একটা প্ল্যানিং করে। তারা ঠিক করে ওই বাড়িতে যে সিকিউরিটি সিস্টেমের মেশিনটা আছে, তারা সেই মেশিনটা হ্যাক করে পুরো বাড়ির সিসিটিভি ক্যামেরা আর সিকিউরিটি সিস্টেম তাদের কন্ট্রোলে নিয়ে নেবে। কিন্তু এটা করতে গেলে তাদের প্রথমে ওই বাড়ির সিকিউরিটি সিস্টেমের কাছে যেতে হবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তখন ব্যাসার জানায় ওই সিকিউরিটি সিস্টেমের মেশিনটা খোলা জানলা থেকে দেখা যাচ্ছে, তবে ওখানে যাওয়া সম্ভব নয়, কারণ ব্যাসার যে বিল্ডিং এর ছাদে আছে তার তুলনায় ভ্যান্ডারের বাড়ির জানালায় একটু নিচুতে আছে। রাস্টি তখন ঠিক করে তারা ওই বাড়িটাকে একটু উঁচু করবে। বাকি সবাই হতবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? রাস্টি বলে, পৃথিবীর সব থেকে বড় চোর লেমার্ক একবার ঠিক এই পদ্ধতিতে প্যারিসে চুরি করেছিল। এরপর আসে চুরির দিন। ভ্যান্ডারের বাড়ির সামনে ড্যানিয়েলরা একটা বোট নিয়ে অপেক্ষা করছিল। তাদের প্ল্যানিং ছিল বাড়িটাকে 2 ইঞ্চি উপরে তোলা। এই বোটের ভেতরে ফ্র্যাঙ্ক, ইয়েন আর লিনাস ছিল। তারা বড় বড় সব হাইড্রোলিক মেশিন নিয়ে আসে, আর ইয়েন এখানে সাঁতার কেটে ভ্যান্ডারের বাড়ির নিচে চলে যায়। এখানে আপনাদেরকে বলে দেই, অ্যামস্টারডামে বেশ কয়েকটি জায়গায় বাড়িঘরগুলো নদীর উপরে তৈরি করা হয়েছে, তাই উপরে বড় বড় বিল্ডিং হলেও নিচে কিন্তু নদী ছিল। ইয়েন ওখানে বাড়ির নিচে অনেকগুলো লিফটিং জ্যাক লাগিয়ে দেয়। এবার ফ্র্যাঙ্ক বোটের মধ্যে বসে ওই জ্যাকগুলোতে হাইড্রোলিক লিকুইড দিয়ে পাম্প করে দেয়, আর বাড়িটা কয়েক ইঞ্চি উপরে উঠে যায়। এদিকে ঠিক একই সময় ভ্যান্ডারের বাড়ির সামনে থাকা বিল্ডিং এর ছাদে ব্যাসার আর ডেল অপেক্ষা করছিল। বাড়িটা উপরে উঠতেই জানলার ফাঁকা থেকে সরাসরি সেই সিকিউরিটি সিস্টেমটা দেখা যায়। এবার ব্যাসার বিল্ডিং এর ছাদ থেকে একটা তীর ছুঁড়ে মারে, যেটা খোলা ছাদ থেকে সোজা বাড়ির ভিতরে থাকা ওই সিকিউরিটি সিস্টেমের উপরে গিয়ে লাগে। এই তীরটার মাথায় একটা তার লাগানো ছিল। এবার তারা একটা হ্যাকিং মেশিন ওই তারটা দিয়ে ছেড়ে দেয়, আর সেটা সোজা গিয়ে ওই সিকিউরিটি মেশিনের উপরে গিয়ে বসে যায়। এবার ডেল ওই সিকিউরিটি মেশিনের কোড হ্যাক করে নেয়, আর সেই ডিভাইসটা অটোমেটিক সেই কোডগুলো প্রেস করে দেয়। সাথে সাথে পুরো বাড়ির সিকিউরিটি তাদের কন্ট্রোলে চলে আসে। এবার ড্যানিয়েলরা বাড়ির লক খুলে ভিতরে ঢুকে পড়ে। ভ্যান্ডার এসবের কিছুই টের পায় না, কারণ সে রাত 1:30টায় ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল। ড্যানিয়েলরা এবার সেই লকারের কাছে যায়। সেটাকে ওপেন করার জন্য তারা একটি ড্রিল মেশিন নিয়ে এসেছিল। কিন্তু তখনই ফ্র্যাঙ্ক লক্ষ্য করে যে সেই লকারটা আগে থেকেই খোলা, আর তাতে সেই মূল্যবান কাগজটা নেই যেটা তারা এখানে চুরি করতে এসেছিল, বরং সেখানে একটা শিয়ালের শোপিস রাখা আছে। তারা ঘাবড়ে যায়। ঠিক তখনই ওখানে থাকা একটা টেপ রেকর্ডার বেজে ওঠে, যেখানে একটা লোক বলে, হ্যালো ড্যানিয়েল, তুমি নিজেকে খুব বড় মাপের চোর মনে করো, কিন্তু তোমরা আমাকে চেনো না। আমি হলাম নাইট ফক্স। আমি তোমাদের এখানে নিয়ে এসেছি। আগামীকাল তোমরা আমার সাথে প্যারিসে দেখা করবে, নইলে টেডির হাত থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। তো এই নাইট ফক্স হলো একজন বড় মাপের চোর। পৃথিবীর বহু জায়গা থেকে সে বড় বড় জিনিস চুরি করেছিল। চুরির পরে সে চুরির জায়গায় একটা করে ফক্স অর্থাৎ শিয়ালের শোপিস রেখে দিত। আর নাইট ফক্সই টেরি বেনেডিক্টকে ড্যানিয়েলদের বাড়ির ঠিকানা দিয়েছিল, আর তাকে শর্ত দিয়েছিল যে টেরি তাদের থেকে সুদ সমেত টাকা ফেরত চাইবে, আর টাকা দেওয়ার জন্য তাকে 10 দিন সময় দিতে হবে। 10 দিন পর টেরি চাইলে তাদেরকে মেরে ফেলবে। ড্যানিয়েলরা বুঝতে পারে এই নাইট ফক্সই মাতসুইয়ের সাথে ডিল করে তাদের ভ্যান্ডারের বাড়িতে চুরি করতে পাঠিয়েছিল। যেখানে ড্যানিয়েলরা চুরি করার জন্য ওই বাড়ির নিচে জ্যাক লাগিয়ে বাড়িটাকে উঁচু করেছিল, সিকিউরিটি সিস্টেম হ্যাক করেছিল, সেখানে নাইট ফক্স একাই সেই চুরি করে তাদের জন্য ওখানে রেকর্ডিং আর শিয়ালের শোপিসটা রেখে এসেছিল। এতেই বোঝা যায় যে সে কত বড় মাপের চোর। এদিকে ভ্যান্ডারের বাড়িতে যে চুরি হয়েছে সেটা খুবই ইউনিক পদ্ধতিতে করা হয়েছিল, তাই অ্যামস্টারডামের পুলিশ ইজাবেলকে ওই চুরির ইনভেস্টিগেশন করার জন্য নিয়ে আসে। ইজাবেল একজন বড় মাপের ডিটেকটিভ ছিল। সে ওখানে এসে বুঝতে পারে কিভাবে এই বাড়িতে চুরি হয়েছে, আর তখনই তার মনে পড়ে তার এক্স বয়ফ্রেন্ড রাস্টির কথা। ইজাবেল যখন রাস্টির সাথে রিলেশনে ছিল তখন সে রাস্টিকে পৃথিবীর সব থেকে বড় চোর লেমার্কের কথা বলেছিল, আর লেমার্ক একবার ঠিক একইভাবে চুরি করেছিল। ইজাবেল এবার রাস্টিকে ধরার জন্য বেরিয়ে পড়ে। প্রথমে সে মাতসুইকে জেরা করে, আর তার থেকে জানতে পারে ভ্যান্ডারের বাড়িতে চুরির পেছনে মাস্টার মাইন্ড ছিল নাইট ফক্স। আর এই নাইট ফক্সকে ইজাবেল বহুদিন ধরে অ্যারেস্ট করার চেষ্টা করছিল, কিন্তু সে পারেনি। ইজাবেল মাতসুইয়ের কাছ থেকে রাস্টির ব্যাপারে জেনে ফেলে, আর মাতসুই ওখানে ফ্র্যাঙ্কের নাম বলে দেয়। ইজাবেল সাথে সাথে ফ্র্যাঙ্ককে অ্যারেস্ট করে নেয়। এবার সে রাস্টির ফ্ল্যাটে যায়, যেখানে ড্যানিয়েল আর বাকিরা ছিল। তারা সাথে সাথে লুকিয়ে পড়ে। রাস্টি ঘাবড়ে যায়। সে একটা সময় ইজাবেলকে ভালোবাসত। ইজাবেল বলে, আমি তোমাদের ব্যাপারে সব জেনে গেছি, আর অলরেডি আমরা ফ্র্যাঙ্ককে অ্যারেস্ট করে ফেলেছি, তাই বেশি চালাকি করো না, সব দোষ স্বীকার করে স্যারেন্ডার করে নাও। কিন্তু রাস্টি এমন ভাব করে যেন সে কিছুই জানে না। তখন ইজাবেল সেখান থেকে চলে যায়। তবে সে যাওয়ার আগে বুদ্ধি করে রাস্টির মোবাইলটা নিয়ে যায়, যার ভেতরে রাস্টির সব পার্টনারদের ছবি আর নাম্বার ছিল। ইজাবেল রাস্টিদের ফ্ল্যাটের সামনে কয়েকজন সিক্রেট পুলিশ মোতায়েন করে দেয়।
এদিকে ড্যানিয়েলরা বিপদে পড়ে যায়। একে তো পুলিশ তাদের পেছনে ছিল, অন্যদিকে তাদের প্যারিসে যেতে হবে নাইট ফক্সের সাথে দেখা করতে, নইলে তারা টেরির টাকা ফেরত দিতে পারবে না। তখন তারা সবাই মিলে একটা বুদ্ধি বের করে। ওই এলাকায় সেদিন একটা ভলিবল ম্যাচ হওয়ার কথা ছিল। তারা সবাই ভলিবল প্লেয়ারদের ড্রেস পরে নেয় আর ইয়েনকে একটা ব্যাগের মধ্যে ভরে ফেলে, যাতে পুলিশের সন্দেহ না হয়। এরপর তারা একে একে ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় আর সোজা বাসে উঠে পড়ে। এরপর আমরা নাইট ফক্সকে দেখতে পাই, যে নিজের আলিশান বাড়িতে ছিল। সে হঠাৎ করে লক্ষ্য করে তার দেওয়ালের পেন্টিংগুলো নেই, কেউ সেগুলো চুরি করে ফেলেছে। তখনই ওখানে ড্যানিয়েল আসে। ফক্স বুঝতে পারে যে ড্যানিয়েলই তার পেন্টিংগুলো চুরি করেছে। এদিকে ড্যানিয়েলদের টেরির টাকা ফেরত দেওয়ার আর মাত্র 5 দিন বাকি ছিল, আর তারা এখনো পর্যন্ত 1 টাকাও জোগাড় করতে পারেনি। ড্যানিয়েল বলে, আমাদের এখানে কেন ডেকেছো সেটা বলো। ফক্স বলে, আমি কিছুদিন আগে পর্তুগাল গিয়েছিলাম লিমার্কের সাথে দেখা করার জন্য। সেখানে একটা লোক তোমার তারিফ করছিল। সে বলে তুমি নাকি পৃথিবীর সবথেকে মহান চোর, কিন্তু আমি এতে সহমত ছিলাম না। আমি লেমার্ককে জিজ্ঞাসা করি, কিন্তু সেও একই কথা বলছিল। তখন আমার রাগ হয়। আমি ঠিক করি এমন একটা প্ল্যানিং করব যেখানে দুজনেই একটা জিনিস চুরি করব। যে আগে চুরি করবে সেই হবে মহান চোর। কিন্তু তোমাকে যদি আমি সরাসরি বলতাম তাহলে তো তুমি এই চুরি করতে রাজি হতে না, তাই আমাকে এই প্ল্যানিংটা করতে হলো। যার ফলে টেরি তোমাদের কাছে টাকা চাওয়ার জন্য চাপ দিতে থাকে, আর তোমরা টাকা জোগাড় করার জন্য চুরি করতে আসো। তখন ড্যানিয়েল বলে, তো বলো আমাদের কি জিনিস চুরি করতে হবে। ফক্স বলে, প্যারিসের রাজ সম্পত্তিতে ক্লিওপেট্রার একটা সোনার ডিম আছে। বর্তমানে ওই ডিমটা রোমে আছে। যখন ওটাকে মিউজিয়াম থেকে নিয়ে যাওয়া হয় তখন কেউ জানতে পারে না যে ওটা কোন রুটে নিয়ে যাওয়া হবে। মাঝে মাঝে তারা সাথে করে ওই ডিমটার একটা নকল রেপ্লিকা রাখে, যাতে কেউ চুরি করতে গেলে ধোকা খেয়ে যায়। এছাড়া অনেক সময় তারা মিউজিয়ামেও নকল ডিমটাকে শো করে। যখনই ওটাকে নিয়ে কোথাও যাওয়া হয় তখন টাইট সিকিউরিটি থাকে। সোমবার ওই ডিমটা রোম থেকে প্যারিস মিউজিয়ামে নিয়ে আসা হবে। তখন ওটা চুরি করার জন্য তোমার কাছে মাত্র 48 ঘন্টা সময় থাকবে। তো তুমি আর আমি দুজনেই ওটা চুরি করার চেষ্টা করব। যে আগে চুরি করতে পারবে সেই হবে পৃথিবীর মহান চোর। ড্যানিয়েল বুঝতে পারে ফক্সের ভীষণ ইগো। সে সামান্য একটা ব্যাপারের জন্য তাদের সবাইকে বিপদে ফেলেছে। ড্যানিয়েল ওখান থেকে চলে যাচ্ছিল। তখন ফক্স বলে, যদি তুমি আমার আগে ওই ডিম চুরি করতে পারো তাহলে টেরি তোমাদের কাছে যা টাকা পায় সেই সব টাকা আমি ফেরত দেব, আর গ্যারান্টি হিসাবে আমি সব টাকা আগে থেকেই লেমার্কের কাছে রেখে দেব। ড্যানিয়েল এতে রাজি হয়ে যায়, কারণ তাদের হাতে টাকা জোগাড় করার জন্য আর বেশি দিন সময় ছিল না। এবার ড্যানিয়েলরা ওই ডিম চুরির প্ল্যানিং শুরু করে দেয়। তারা প্রথমে সবাই একে একে ওই মিউজিয়ামে যায় আর ওখানে থাকা সব সিকিউরিটির উপর নজর রাখে। এই মিউজিয়ামে চারিদিকে ফুল সিসিটিভি ক্যামেরা ছিল, আর সব সময় ওই ডিমটার উপরে 4 থেকে 5টা ক্যামেরা বিভিন্ন অ্যাঙ্গেলে নজর রাখছিল। ডেল বলে, দিনের বেলা এই ক্যামেরাগুলো চালু থাকে কারণ ওখানে অনেক লোক আসে, কিন্তু রাতের বেলা ক্যামেরা বন্ধ থাকে। রাস্টি বলে, তাহলে আমরা রাতের বেলা চুরি করব। কিন্তু তখন রিউবেন জানায় রাতের বেলা ওখানে চুরি করা অসম্ভব, কারণ ওই মিউজিয়ামের ফ্লোরে রাতের বেলায় লেজার অ্যালার্ম অন করা থাকে, আর এই লেজারগুলো একভাবে থাকে না, চারিদিকে একটা প্যাটার্নের মধ্যে ঘুরতে থাকে। এটা বন্ধও করা যায় না। তখন তারা ঠিক করে যে তারা দিনের বেলাতেই চুরি করবে। এদিকে ইজাবেল রাস্টির যে ফোনটা চুরি করে নিয়ে গিয়েছিল সেখানে একটা কল আসে। রাস্টি সেই লোকটাকে একটা নকল ডিম বানাতে বলেছিল। লোকটা ভাবে ইজাবেল হলো রাস্টির গার্লফ্রেন্ড, আর সেই ইজাবেলকে সেই নকল ডিমের কথা বলে দেয়। ইজাবেল বুঝে যায় রাস্টিরা প্যারিসের মিউজিয়ামে চুরি করার প্ল্যানিং করছে। সে সাথে সাথে তার বসের কাছে যায় আর রাস্টি সহ তার টিমের বাকি সবাইকে অ্যারেস্ট করার জন্য পারমিশন চায়। কিন্তু তার বস বলে ওরা চুরি করার কথা ভেবেছে কিন্তু চুরি করেনি, আগে থেকেই কাউকে অ্যারেস্ট করা যায় না, তাই আমি এই পারমিশন লেটারে সাইন করতে পারবো না। ইজাবেল তখন নিজেই তার বসের সাইন নকল করে ফেলে আর রাস্টিদের অ্যারেস্ট করার জন্য মিউজিয়ামে পুলিশ মোতায়েন করে দেয়। অন্যদিকে ড্যানিয়েলরা চুরির প্ল্যানিং করার জন্য ওই মিউজিয়ামের একটা রেপ্লিকা বানায়, আর চুরির দিন কে কোথায় যাবে, কিভাবে চুরি করবে সবকিছু ঠিক করে নেয়। রাস্টির ফোনে সেদিন যে লোকটা ফোন করেছিল, এবার সেই লোকটা একটা হলোগ্রাফিক মেশিন নিয়ে আসে, যেটা অন করতেই দেখা যায় ওই ডিমটার মতো হুবহু নকল একটা ডিম তৈরি হয়েছে। তাদের প্ল্যানিং ছিল তারা ওই মেশিনটা নিয়ে ভেতরে যাবে। ডেল কয়েক সেকেন্ডের জন্য ওখানে সিসিটিভি ক্যামেরার নো সিগন্যাল করে দেবে, আর ঠিক সেই সময়ের মধ্যে তারা আসল ডিমটা তুলে নেবে আর ওখানে হলোগ্রাফিক মেশিনটা রেখে দেবে। আর তাদের এই প্ল্যানিংটা একদম পারফেক্ট ছিল। তখন লোকটা কথায় কথায় সেদিন ইজাবেলের সাথে যে সে কথা বলেছিল সে ব্যাপারে রাস্টিকে বলে। সে বলে, আমি তোমার গার্লফ্রেন্ডকে বলে দিয়েছিলাম এই কাজের জন্য আমাকে ডবল টাকা দিতে হবে। এটা শুনে ড্যানিয়েলদের মাথা খারাপ হয়ে যায়, কারণ ইজাবেল তাদের চুরির কথা জেনে গিয়েছিল। তাদের রিস্ক এখন অনেক বেড়ে গেছে, কিন্তু ওই চুরি করা ছাড়া তাদের আর কোনো রাস্তাও ছিল না, কারণ তাদের হাতে আর মাত্র 2 দিন বাকি ছিল। তাই তারা আগের প্ল্যানিং মতোই কাজ করতে থাকে। সেদিন রাতে রাস্টি লুকিয়ে ইজাবেলের বাড়িতে যায়। সে জানে যে ইজাবেল তাকে এখনো ভালোবাসে, কিন্তু রাস্টি একজন চোর আর ইজাবেল একজন পুলিশ। তাদের সম্পর্ক কিভাবে হবে? রাস্টি এখানে তার ফোনটা ফেরত নিতে এসেছিল, কিন্তু ইজাবেল তার ফোন ফেরত দেয় না, আর রাস্টি ইজাবেলকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসে। এরপর আসে চুরির দিন। ওই দিন মিউজিয়ামে ঢোকার জন্য তারা সবাই লাইনে দাঁড়িয়েছিল, কিন্তু তখনই ওখানে পুলিশ আসে আর ড্যানিয়েলের টিমের সবার ছবি ম্যাচ করে দেখতে থাকে, আর একে একে ওখানে থাকা সবাই ধরা পড়ে যায়। পুলিশ তাদের অ্যারেস্ট করে নেয় আর জেলে ভরে দেয়। তবে ওখান থেকে সময় বুঝে ব্যাসার, লিনাস আর মিলয় ব্রাদার পালিয়ে আসে, কারণ পুলিশের কাছে তাদের কোনো ছবি ছিল না।
কিন্তু তারা এখন কি করবে বুঝে উঠতে পারে না। মিউজিয়ামে ওই ডিমটা চুরি করার জন্য তাদের হাতে মাত্র আর একদিন সময় ছিল। এদিকে দেখা যায় ফক্স ড্যানিয়েলদের আড্ডায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে, আর সে অল টাইম তাদের উপর নজর রাখছিল। ফক্স মনে মনে খুব খুশি ছিল, কারণ যেহেতু ড্যানিয়েলরা ধরা পড়ে গেছে তাই ফক্সই পৃথিবীর মহান চোরের উপাধি পাবে। তবে সে নিজেও চুরির জন্য জিমন্যাস্টিক প্র্যাকটিস করছিল, কারণ ড্যানিয়েল ধরা পড়লেও তাকে ওই ডিমটা চুরি করে নিজের ট্যালেন্ট প্রমাণ করতে হবে। অন্যদিকে লিনাস অনেক ভেবে বুদ্ধি বের করে। ড্যানিয়েলের ওয়াইফ টেসকে খানিকটা একজন ফেমাস সিঙ্গারের মতো দেখতে ছিল। সে টেসকে ফোন করে আর ওখানে চলে আসতে বলে। টেস বুঝতে পারে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। টেস সাথে সাথে সেখানে চলে আসে। তখন লিনাস বলে, আমরা ওই মিউজিয়ামে চুরি করতে যাব, আর তুমি ওই ফেমাস সিঙ্গারের মতো ড্রেস করে নেবে। তোমাকে দেখার জন্য ওখানে লোকজনের ভিড় হবে, আর সেই ফাঁকে আমরা সেই ডিমটা অদলা বদলি করে নেব। টেস খুব ভয় পায়, তবে এটা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। ব্যাসার ওই সিঙ্গারের মতো টেসকে সাজিয়ে দেয় আর তার পেটে একটা বালিশ বেঁধে দেয়, যাতে তাকে দেখে প্রেগনেন্ট মনে হয়, কারণ ওই সিঙ্গারটা প্রেগনেন্ট ছিল। তবে তারা যখন হোটেলে ছিল সেখানে আরও একজন ফেমাস সেলিব্রিটি চলে আসে। সে ওই সিঙ্গারকে চিনত আর তার সন্দেহ হয়। সে টেসের সাথে কথা বলতে যায়, কিন্তু ঠিক তখনই সেখানে সল চলে আসে। সে এমন ভাব করে যে সে হলো টেসের ডাক্তার, ফলে সেই লোকটার একটু সন্দেহ কম হয়। এদিকে সল প্রথমে ভেবেছিল সে টেরির টাকা ফেরত দেবে না, কিন্তু পরে তার গিল্টি ফিল হয়, তাই সে ড্যানিয়েলদের হেল্প করার জন্য চলে আসে। এবার তারা সবাই সেই মিউজিয়ামে যায়। এদিকে সেই ফেমাস সিঙ্গারের কথা শুনে মিউজিয়ামের সামনে ভিড় পড়ে যায়। ইজাবেল ওখানে ছিল, তার একটু সন্দেহ হয়। সে টেসের উপর নজর রাখতে থাকে। ওখানে টেসের বডিগার্ড সেজে লিনাস, মিলয় ব্রাদার্স আর ব্যাসার ছিল। টেস ভেতরে গিয়ে ওই ডিমটার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে চায়, আর ঠিক তখনই সে মাথা ঘুরে যাওয়ার নাটক করে পড়ে যায়। এই ফাঁকে লিনাস সেই ডিমটা নিয়ে নেয় আর ওখানে সেই হলোগ্রাফি প্লেটটা রেখে দেয়। ইজাবেল এই সবটাই সিসিটিভি রুম থেকে দেখতে পায়। সে এবার ওখানে থাকা সবাইকে অ্যারেস্ট করে নেয়, আর লিনাসদের পুরো প্ল্যানিং ফেল হয়ে যায়। এবার তাদের সবাইকে জেলে ভরে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে ওই জেলে অনেকগুলো গাড়ি আসে, আর সেখান থেকে একজন মহিলা বেরিয়ে আসে। সে সোজা ইজাবেলের কাছে যায়, নিজের ব্যাজ দেখায় আর বলে, আমি আমেরিকার FBI এর এজেন্ট। প্যারিসের গভর্নমেন্টের সাথে আমার কথা হয়েছে, এদের সবাইকে আমেরিকা নিয়ে যাওয়া হবে, কারণ তারা সেখানে একটি ক্যাসিনো থেকে মোট 800 কোটি টাকা চুরি করেছে। আর তুমি তোমার বসের সই নকল করে ভুয়ো পারমিশন করিয়েছ, তাই তোমাকে আমস্টারডামে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। তবে তার আগে আমরা তোমাকে ইনভেস্টিগেট করব। এরপর FBI এজেন্ট একে একে সবাইকে সেই জেল থেকে বের করে আর গাড়িতে করে নিয়ে যায়। লিনাস যে গাড়িতে ছিল সেই গাড়িতে সেই মহিলা FBI এজেন্ট বসেছিল। তখন সেই মহিলা বলে, তুমি খুব ভালো কাজ করেছো, ড্যানিয়েল আর রাস্টি তোমার উপর খুশি হবে। লিনাস বলে, থ্যাংক ইউ মা, তুমি আমাদের হেল্প না করলে আমরা এখান থেকে বেরাতে পারতাম না। এখানে আমরা বুঝতে পারি এই মহিলা হলো লিনাসের মা, আর লিনাসদের জেল থেকে ছাড়াতে সে FBI এজেন্ট সেজে এসেছিল। তবে টেস এসব ব্যাপারে জানতো না, তাই সে খুব রেগেছিল। তখন ড্যানিয়েল তাকে সবকিছু বুঝিয়ে বলে আর তার রাগ শান্ত হয়ে যায়। এদিকে ইজাবেল দেখে তাকে একটা এয়ারপোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। সে কিছুই বুঝতে পারে না। তখন রাস্টি বলে, তুমি কি জানো যে তোমার বাবা এখনো বেঁচে আছে, আর তুমি যে পৃথিবীর মহান চোর লিমার্ককে খুঁজছিলে সেই হলো তোমার বাবা। ইজাবেল এসব কথা বিশ্বাস করে না। তখন রাস্টি বলে, তুমি আমাদের সাথে চলো, তোমাকে সব বুঝিয়ে দেবো, আর তুমি যদি এখন ফিরে যাও তাহলে তোমার জেল হবে। তুমি অলরেডি ফেক সাইন করে পারমিশন করিয়েছো, এছাড়া আমার সাথে তোমার রিলেশন ছিল। ইজাবেল এসব শুনে ভীষণ রাগ করে, তবে শেষ পর্যন্ত সে রাস্টির সাথে যেতে রাজি হয়। এরপর আমরা ফক্সকে দেখতে পাই। সে একটা ব্রিফকেস নিয়ে তার বাড়িতে আসে, আর এই ব্রিফকেসে সেই ডিমটা ছিল যেটা সে চুরি করেছিল। তবে তার বাড়িতে ড্যানিয়েল আর টেস অপেক্ষা করছিল। ফক্স তাদের বলে, তো তোমরা শেষমেশ হেরে গেলে, এবার তোমরা স্বীকার করো যে আমিই হলাম পৃথিবীর মহান চোর। ড্যানিয়েল বলে, আচ্ছা সে না হয় মেনে নেব, কিন্তু তুমি আগে বলো যে তুমি এই চুরিটা কিভাবে করলে। ফক্স বলে, যেদিন ডিমটা রোম থেকে প্যারিসে এসেছিল আমি সেদিন রাতের বেলায় ডিমটা চুরি করে নিয়েছিলাম। ড্যানিয়েল বলে, তুমি ওখানে গেলে কিভাবে, আমার টিম মেম্বাররা তো ওখানে সবসময় নজর রাখছিল। ফক্স বলে, আমি ওখানে ছাদের উপর থেকে লুকিয়ে গিয়েছিলাম। তখন টেস বলে, তুমি ওই মিউজিয়ামের ফ্লোরে থাকা লেজার কিভাবে পার করেছিলে। তখন ফক্স খুব খুশি হয়ে বলে, ওই লেজার একটা গানের প্যাটার্নে মুভ হতে থাকে। আমি গত 1 মাস ধরে ওই গানের উপরে নাচের প্র্যাকটিস করছিলাম, আর শেষমেশ আমি ডিমটা চুরি করে ফেলি। এরপর ড্যানিয়েল বলে, আচ্ছা তুমি আসল ডিমটা চুরি করেছিলে তো, তুমি কি চেক করে দেখেছো? এই কথা শুনে ফক্সের সন্দেহ হয়। সে বুঝতে পারে ড্যানিয়েলকে সে যতটা মামুলি চোর ভেবেছিল সে ততটাও মামুলি নয়। তখন ড্যানিয়েল বলতে শুরু করে, আমস্টারডামে তোমার ভয়েস রেকর্ড পাওয়ার পরই আমি সোজা চলে যাই লেমার্কের সাথে দেখা করতে। এখানে বলে দেই আমস্টারডামে ইজাবেল ড্যানিয়েলদের উপর নজর রেখেছিল। তখন ড্যানিয়েলরা খেলোয়াড়ের ড্রেস পরে বাসে উঠেছিল, আর সেখান থেকে তারা সোজা চলে গিয়েছিল লেমার্কের কাছে। ড্যানিয়েল বলে, লেমার্ক তোমাকে উস্কানোর জন্যই তোমার সামনে আমাকে মহান চোর বলেছিল, কিন্তু তুমি আবার নিজেকে মহান চোর প্রমাণ করার জন্য আমাদের সবাইকে বিপদে ফেলেছিলে। তাই লেমার্ক আমাদের এই বিপদ থেকে বেরোনোর জন্য সাহায্য করে। তাছাড়া রাস্টি লেমার্ককে কথা দেয় এই চুরিতে লেমার্ক হেল্প করলে তাকে তার মেয়ে ইজাবেলের সাথে দেখা করিয়ে দেবে। লেমার্ক তখন আমাদের ওই ডিম চুরির ব্যাপারে সব জানিয়ে দেয়। লেমার্ক জানতো যে পরের দিন সকালে
সকালেই ওই ডিমটা প্যারিস থেকে রোমে যাবে, তাই সে আমাদেরকে রোমে যাওয়ার পথে ডিমটা চুরি করে নিতে বলে। সেদিন সবাইকে বোকা বানানোর জন্য ওই ডিমের নকল রেপ্লিকা হাই সিকিউরিটির মাধ্যমে রোমে পাঠানো হয়, কিন্তু আসল ডিমটা একটা ছেলেকে দিয়ে ট্রেনে করে রোমে পাঠানো হয় যাতে কারোর কোনো রকম সন্দেহ না হয়। এবার সে ছেলেটার ব্যাপারে আমাদের কাছে আগে থাকতেই ইনফরমেশন ছিল। লিনাস ওই ছেলেটার পিছু করে, আর ছেলেটার কাছে যে ব্যাগটা ছিল হুবহু সেম ব্যাগ লিনাসের কাছেও ছিল, আর লিনাসের ব্যাগের মধ্যে ছিল নকল ডিম। এবার ছেলেটার পেছন পেছন লিনাস ট্রেনের মধ্যে উঠে যায়। ট্রেন ছাড়তেই মিলয় ব্রাদার্স নিজেদের মধ্যে মারপিট করতে শুরু করে দেয়, আর এরই মধ্যে ওই ছেলেটার ব্যাগের সাথে লিনাস তার ব্যাগ অদলা বদলি করে নেয়। এইভাবে আসল ডিম আমাদের কাছে চলে আসে, আর নকল ডিম চলে যায় রোমে, আবার রোম থেকে চলে আসে প্যারিসে। যেদিন আমি প্রথম তোমার সাথে দেখা করতে আসি তখন তুমি আমাকে ডিম চুরির প্রস্তাব দাও, কিন্তু ততক্ষণে আমরা সেই ডিম চুরি করে ফেলেছিলাম। তুমি যাতে এই ব্যাপারটা টের না পাও তাই আমরা একটা নকল চুরির প্ল্যানিং করেছিলাম, জেলেও গিয়েছিলাম। আমরা এটাও জানতাম যে তুমি সবসময় আমাদের উপর সিসিটিভি দিয়ে নজর রাখছিলে, আর আমাদের এই প্ল্যানিং এর ফলে মিউজিয়ামের লোকেরাও বুঝতে পারবে না যে আসল ডিমটা চুরি হয়ে গেছে। ড্যানিয়েলের প্ল্যানিং শুনে ফক্সের মুখ চুপসে যায়। সে বুঝতে পারে ড্যানিয়েল কত বড় মাপের চোর। এবার সে কথা মতো ড্যানিয়েলকে সেই টাকা দিয়ে দেয় যেটা টেরি তাদের কাছে পেত। এরপর আমরা ইজাবেলকে দেখতে পাই। রাস্টি তাকে নিয়ে সমুদ্রের পাশে থাকা একটা বাড়িতে যায়। এই বাড়িতে লেমার্ক থাকতো। ইজাবেল কখনো তার বাবাকে দেখেনি। তার বাবা একজন চোর ছিল, এই কারণে তার মাও তার বাবার পরিচয় কখনো তাকে জানতে দেয়নি। সে বলেছিল তার বাবা মারা গেছে। এদিকে এতদিন পর নিজের বাবাকে দেখতে পেয়ে ইজাবেল খুব খুশি হয় আর তার বাবাকে জড়িয়ে ধরে। অন্যদিকে রিউবেন একটা চেক নিয়ে টেরির কাছে যায়, যাতে 3 বছরের সুদ সমেত টেরি যা টাকা পেত সেই অ্যামাউন্টটা লেখা ছিল। রিউবেন বলে ড্যানিয়েল আর কোনো ঝামেলা চায় না, আর হিসাব মতো এবারও ড্যানিয়েল জিতে গেছে, আর টেরিও সব টাকা ফেরত পেয়ে তাদেরকে ছেড়ে দেয়। কিন্তু ঠিক তখনই দেখা যায় ফক্স টেরির অফিসে সুইপিং এর কাজ করছে, আর তার মুখ দেখে বোঝা যায় সে এবার টেরির থেকে কিছু একটা চুরি করতে চায়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। এই মুভির আরো 2টো পার্ট আছে, সেগুলোর ভিডিও কি দেখতে চান কমেন্ট করুন, আর সিনেমা বাজিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। আচ্ছা, এই মুভিটা দেখে আপনার কাছে সব থেকে সেরা চোর কাকে মনে হলো, ড্যানিয়েল নাকি ফক্স? কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর এক্সপ্লেইন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। একটা লাইক করতে আপনার বেশি সময় লাগবে না, কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করবে আরো নতুন নতুন মুভির গল্প আনার জন্য। তো আবার ফিরবো কিছু অসাধারণ মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।